মজার ব্যাপার হচ্ছে আপনাদের কিছু কর্মচারী মানুষজন আমার ফোন নম্বর জোগাড় করে, যেহেতু আমি দিয়ে নিয়ে লাগাতার অনুষ্ঠান করেছি এবং এটাকে ছড়িয়েও দিয়েছি, আপনি জানেন যে আপনাদের এনেছি, মলয় বাবুকে এনেছি, একই প্রসঙ্গ তারা জিজ্ঞাসা করছে যে আমাদেরটা মিটবে তো, আমাদেরটা হবে তো, মানে একটা চূড়ান্ত অনিশ্চয়তা দিয়ে নিয়ে রয়েছে। নতুন সরকার তৈরি হয়েছে, প্রত্যাশা তৈরি হয়েছে। আমি ইতিমধ্যেই আপনার সঙ্গে ফোনে কথা বলেছিলাম, আপনি জানিয়েছিলেন যে কোনো সুরাহা হয়নি, কিন্তু আপনারা প্রত্যাশা করছেন নতুন সরকার এসে তাদের প্রতি যে বঞ্চনা হয়েছে, ডিএ পাওয়ার ক্ষেত্রে একটা বড় অংশের কর্মচারীদের যে বঞ্চনা করা হয়েছে সেটা মেটাবেন। আপনারা প্রত্যাশা করছেন যে নতুন সরকার সেটা মিটিয়ে দেবে। আপনাদের মানে আপনার সহকর্মীদের জন্য বলা যে কি বার্তা আপনি দিতে চান, আজকে এখান থেকে আপনি বলুন, আমি এটা ছড়িয়ে দেবো আর কি। হ্যাঁ, দেখুন, এই বিষয়টা আমি আসছি, নিশ্চয়ই আসবো। আমার যে পরিচয়, যতদিন বাম সরকার ক্ষমতায় ছিলেন, তীব্র বাম বিরোধী আন্দোলনের সংগঠক হিসেবেই আমার ট্রেড ইউনিয়ন আন্দোলনে উঠে আসা। আবার যেদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলেন, সেই দিন থেকেই তৃণমূল কংগ্রেস বিরোধী আন্দোলনের সংগঠক হিসেবেই আমার উঠে আসা। আবার বিজেপি ক্ষমতায় এসেছে, এখন বিজেপি যদি কর্মচারী স্বার্থে, জনস্বার্থে ভূমিকা নেয়, তাদের সেই অবস্থানকে আমরা সমর্থন করব। আবার যদি জনবিরোধী, কর্মী বিরোধী অবস্থান নেয়, তার বিরোধিতা করব। তা কিন্তু কতগুলো জিনিস তো বলতেই হয়। যেমন বাম সরকার প্রথমে ক্ষমতায় এসেই শুভেন্দু অধিকারীজি বিজেপির রাজনৈতিক কর্মীদের পরিবারদের সরকার দেখবে এই দায়িত্ব নিলেন, কিন্তু বাম সরকার প্রথমে এসে সমস্ত রাজবন্দীর মুক্তি দিয়েছিলেন, সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দল দেখেননি। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল, সরকারটা ভালোভাবে চলার অন্যতম শর্ত হচ্ছে গণতন্ত্রে চেক অ্যান্ড বাউন্সের একটা সিস্টেম থাকা দরকার। সেইটা হচ্ছে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, যেমন ধরুন মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, তথ্য কমিশন, শিশু সুরক্ষা কমিশন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তা গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে খারাপ যে কাজটা করেছেন, সেটা হচ্ছে এই সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে একেবারে মানে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে দিয়েছেন, একদম পার্টি অফিস বানিয়ে দিয়েছেন। আবার নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে ঠিক বাম আমলে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কম বেশি একটা নিরপেক্ষতা বজায় রেখে সরকারের নিয়ন্ত্রণের বাইরে থেকে কাজ করতো, সেই রকম ব্যবস্থা হোক। নিয়োগের প্রশ্নে একটা কথা দর্থহীন ভাষায় বলি, গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন সরকারের বকলমে যে কোনো রিক্রুটমেন্ট বোর্ড, সে এসএসসি হোক, সে প্রাথমিক নিয়োগ পর্ষদ হোক, সে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড হোক, তাদের মাধ্যমে নিয়োগ করলে রাজনৈতিক শাসক দলের সরকারের বকলমে শাসক দলের নিয়ন্ত্রণ থাকবে এবং সেখানে দুর্নীতি হবে, স্বজন পোষণ হবে, রাজনৈতিক নিয়োগ হবে। সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে সর্বনাশ যেটা করেছেন, পিএসসির মতো সাংবিধানিক নিরপেক্ষ স্বচ্ছ একটা প্রতিষ্ঠানকে একেবারে পার্টির এতে অফিসে পরিণত করে দিয়েছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন থাকবে যে অন্য সমস্ত রিক্রুটমেন্ট বোর্ড বাতিল করে পিএসসি কে একেবারে পূর্ণ শক্তি দিয়ে এক নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা হিসেবে গড়ে তুলে তার মাধ্যমে সমস্ত নিয়োগ করা হোক এবং সেই পিএসসির উপরে সরকারের সমস্ত নিয়ন্ত্রণ বাদ চলে যাক। এবারে যে মূল ইস্যুটা আপনি জানতে চেয়েছেন, মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় কেন্দ্রীয় মানে প্রধানমন্ত্রী তারা এসে বলে গেছেন, অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্য কর্মীদের। 1 নম্বর হচ্ছে 45 দিনের মধ্যে সপ্তম রাজ্য বেতন কমিশনের সুপারিশকৃত যে বেতন এবং পেনশন সেটা রাজ্য কর্মীরা পেয়ে যাবেন। এই বিষয়ে আমরা খানিকটা বিভ্রান্ত এই কারণে যে পশ্চিম বাংলায় একটা পে কমিটি হয়েছিল আর 6টি পে কমিশন হয়েছে। এই সপ্তম পে কমিশনের ঘোষণা পূর্বতন সরকার বাজেটে রেখে গিয়েছিলেন, কিন্তু এই সপ্তম বেতন কমিশন মানে হচ্ছে কেন্দ্রের যে অষ্টম বেতন কমিশন হচ্ছে তার সমতুল। অষ্টম বেতন কমিশন কেন্দ্রের সবে গঠিত হয়েছে, তার সুপারিশ এখনো প্রকাশ্যে আসেনি। যতক্ষণ না তার সুপারিশ প্রকাশ্যে আসছে বা এই কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের সমতুল রাজ্য সপ্তম বেতন কমিশনের সুপারিশ প্রকাশ্যে আসছে, ততক্ষণ কিভাবে 45 দিনের মধ্যে সেই বেতনক্রম এবং পেনশন রাজ্য কর্মীরা পাবে, এ নিয়ে আমাদের মধ্যে একটা বিভ্রান্ত আছে। দ্বিতীয় যে বিষয়টা বলা হয়েছে যে ডিসেম্বর 2026-এর মধ্যে
6.5 লক্ষ যে শূন্য পদ আছে সেই শূন্য পদে নিয়োগ করা হবে এবং ঘুষ না দিয়ে। এখানে আমাদের স্পষ্ট বক্তব্য থাকবে যে অন্য সমস্ত রিক্রুটমেন্ট বোর্ড বাদ দিয়ে, যেগুলো সরকারের নিয়ন্ত্রণে আছে, পিএসসি কে একেবারে বাম আমলের মতো, আমরা বাম আমলে সচিবালয়ে চাকরি পেয়েছি, তখন আমি ছাত্র পরিষদ করি, জ্যোতি বসু তার আদ্যশ্রাদ্ধ করে বেড়ায়, কিন্তু পিএসসির মাধ্যমে সচিবালয়ে চাকরি পেতে এই রাজনৈতিক পরিচয়টা কিন্তু আমার বাধা হয়ে দাঁড়ায়নি। এই পিএসসির মাধ্যমে চাকরি পাওয়ার আগে আমি গ্রেপ্তার হয়েছি, জেল খেটেছি, কিন্তু রাজনৈতিক কারণে এই জেল খাটা বা মামলা হওয়া বা রাজনৈতিক বিরুদ্ধ মতের লোক হিসেবে কিন্তু আমার নিয়োগে কোনো সমস্যা হয়নি। এরকম বহু ছাত্র পরিষদ কর্মী সেই সময় কিন্তু নিয়োগ পেয়েছে। আমরা পিএসসিটাকে ঠিক সেইভাবে দেখতে চাই। তৃতীয় যে প্রতিশ্রুতিটা দেওয়া হয়েছে যে সমস্ত বকেয়া ডিএ এবং কারেন্ট যে বকেয়া ডিএ সেগুলো 45 দিনের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। ডিএর দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে যে বকেয়া ডিএ এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দেয়ার যে নির্দেশ বা রায় গত 5ই ফেব্রুয়ারি 2026 মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছেন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলায়, সেই রায় রূপায়ণ করতে রাজ্য সরকার বাধ্য। আগের সরকার গড়িমসি করেছিলেন, কিন্তু রায়টা ভুলভাবে হলেও বিভ্রান্তিমূলক ভাবে হলেও কার্যকর করাটা শুরু করেছিলেন। এই সরকারকে সেটা সমাপ্ত করতে হবে। এইটা কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী বা বর্তমান সরকারের সদিচ্ছা, তাদের দয়া, তাদের অনুকম্পা বা তাদের পারকিউজিটির উপর নির্ভর করছে না। এটা সুপ্রিম কোর্টের রায়, এই বকেয়া রাজ্য সরকারকে দিতে হবে। এইটা আপনারা সংগঠনগতভাবে আপনারা নতুন সরকারের সাথে আলোচনায় বসতে পারেন না যে আগের সরকার একটা বিভ্রান্তির মধ্যে ঠেলে দিচ্ছিলেন, কিন্তু এই সরকারের সঙ্গে তো আপনারা নতুন করে কথা বলতে পারেন যে এই সুপ্রিম কোর্ট বলেছে আপনারা এটা কার্যকর করুন, এইভাবে এইটা বলেছে। সমস্যাটা হচ্ছে বাম আমলে আমরা আমাদের প্রত্যেক সংগঠনকে প্রোটেক্টেড এরিয়ায় মন্ত্রীরা বসতেন, বড় বড় সচিবরা বসতেন, মুখ্য সচিব বসতেন, আমাদের প্রত্যেকটি সংগঠনকে 5টি করে প্রোটেক্টেড এরিয়া পাস দেওয়া হতো, যাতে আমরা যে কোনো সময় সংশ্লিষ্ট মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিব এদের সঙ্গে দেখা করতে পারি, এবং আমরা নিয়মিত তাদের সঙ্গে কিন্তু দেখা করার সুযোগ পেতাম, একটা আলাপ আলোচনার জায়গা ছিল। এবং আমরা প্রশাসনের ভিতরে আমরা কিন্তু আন্দোলন কর্মসূচি নিতে পারতাম। এই গণতান্ত্রিক স্পেসটা কিন্তু আমাদের দেয়া ছিল। 15 বছরে এই স্পেসটা কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। 2012 সালের 10ই জানুয়ারি পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকারটা কেড়ে নেওয়া হলো, যে অধিকারটা পুলিশ কর্মীরা পেয়েছিলেন 1923 সালে ব্রিটিশ সরকারের আমলে। অর্থাৎ ওই তৃণমূল সরকারটা ব্রিটিশ সরকারের থেকেও কর্মচারীদের অধিকারের প্রশ্নে আরো খারাপ। তারপরে একে একে বিভিন্ন দপ্তরের ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া হয়। আমরা প্রশাসনের ভিতরে যে মিটিং মিছিল বা বিভিন্ন বক্তব্য পেশ ইত্যাদি করতাম সেগুলো নিষিদ্ধ করা হয়। আমরা যে রাজ্য সম্মেলনে ছুটি পেতাম সেগুলো বাতিল করার সমস্ত গণতান্ত্রিক এবং ট্রেড ইউনিয়ন অধিকারগুলো এই সরকার কিন্তু কেড়ে নিয়েছে। এখন নতুন সরকার এসে এই অধিকারের প্রশ্নে এখনো পর্যন্ত কিন্তু কোনো কথা বলেনি, এই অধিকারগুলো আমাদের ফিরিয়ে দেয়নি। এবং গত 15 বছরে প্রথম ক্ষমতায় আসার পরই 3টে সভা বাদ দিয়ে গত 15 বছরে প্রশাসনের কোনো অফিসার, কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব আমাদের সঙ্গে আলোচনা করেননি, আমাদের ডাকেননি। নতুন সরকার আসার আগে আমরা অন্তত এই রায় কার্যকর করার বিষয়ে আমরা 7টি চিঠি মুখ্য সচিব এবং অর্থ সচিবকে দিয়েছি, তার প্রাপ্তি স্বীকার সৌজন্যটুকু আমরা পাইনি। ফলে বর্তমান সরকার আমাদের কতটা গণতান্ত্রিক স্পেস দেবেন, আগে বাম সরকারের আমলে আমরা যেভাবে সরকারের সঙ্গে আলোচনা করতে পারতাম, এই জোনটা ছিল সেইটা দেবেন, তাহলে আমাদের তো আলোচনা করতে সমস্যা নেই। এবং আমরা নতুন সরকার আমাদের আলোচনায় ডাকবেন এটা আমরা প্রত্যাশা করি। যে কথাটা বলছিলাম যে ওই মামলার রায় কিন্তু সরকারকে কার্যকর করতে হবে, এটা সরকার যত তাড়াতাড়ি করবেন ভালো, না হলে আমাদের আবার সুপ্রিম কোর্টে সরকারের বিরুদ্ধে লড়াই লড়তে হবে। কিন্তু এই টাকাটা, এই প্রাপ্যটা, এই অধিকারটা দিতে হবে। এবং এটা দিতে হবে এই কারণে যে 311 ধারা সংবিধানের,
তার অনুসারে একদম পরিষ্কার, রুল কোনো জারি হয়, কোনো কোনো অস্পষ্টতা রাখেনি সুপ্রিম কোর্ট, পরিষ্কার বলে দিয়েছে যে এইভাবে দিয়ে দিতে হবে একদম। দ্বিতীয় যে বিষয়টা, যে 45 দিনের মধ্যে যে কারেন্ট দিয়ে, অর্থাৎ এখন কেন্দ্র বা অন্য রাজ্যের সরকারি কর্মচারীরা 60% ডিএ পাচ্ছেন, আমরা 18% ডিএ পাচ্ছি, 42% ডিএতে পিছিয়ে পড়া। এই 42% ডিএ দেওয়ার ব্যাপারে সরকার আগামী সোমবার সিদ্ধান্ত জানাবেন বলেছেন। কিন্তু এখানে প্রথম দরকার, রোপা 2019-এ ডিএ এর কোনো উল্লেখ নেই। আগে পূর্বতন বামফ্রন্ট সরকারের অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত যেভাবে রোপা 2009-এ ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেয়ার প্রভিশনটা রেখেছিলেন, একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট করে গিয়েছিলেন, একই রকম ভাবে রোপা 2019-এ কিন্তু এই ডিএ একই রকম প্রভিশনটা রাখতে হবে, একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট সরকারকে করতে হবে। না হলে যদি শুধু এই 42% ডিএ দিয়ে দেন, তাহলে কিন্তু এবারের মতো আমরা অনেকটাই রিলিফ পাবো, নিঃসন্দেহে আনন্দও পাবো, কিন্তু পরবর্তীকালে সরকার যখন ডিএ দেবে না, তখন কিন্তু এটা আর আমাদের অধিকারের পর্যায়ে থাকবে না, সরকারের দয়া বা দাক্ষিণ্যের উপর, অনুকম্পার উপর নির্ভর করতে হবে। তাই আমরা আশা করব রোপা 2019-এ এই ডিএ এর সুনির্দিষ্ট প্রভিশনটা, ডিএ বা ডিয়ারনেস রিলিফের, তারা ঢোকাবেন। আর একটা কথা আমাকে বলতেই হচ্ছে, যে পূর্বতন সরকার স্থায়ী 6.5 লক্ষাধিক পদে কোনো নিয়োগ না করে কাজ চালানোর জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করেছিলেন, এবং এই চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করাটা একেবারে কৃতদাস মালিকের ঢঙে করেছিলেন। একজন পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর 600 টাকা মাসে বেতন পান, একজন মিড ডে মিল ওয়ার্কার মাসে 1666 টাকা বেতন পান, জীবিকা শ্রমিকরা, এটা কেন্দ্র রাজ্য প্রকল্প, 9 বছর ধরে কোনো বেতন পাচ্ছেন না। নামমাত্র বেতন দিয়ে চুক্তিভিত্তিক কর্মীদের কোন রকম সামাজিক সুরক্ষা না দিয়ে 8 ঘন্টার অনেক বেশি, 12, 14, 16 ঘন্টা কাজ করিয়ে নিচ্ছিলেন পূর্বতন সরকার, একেবারে কৃতদাস মালিকের ঢঙে। আমি নতুন মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন করব, যে এই যে 5 লক্ষাধিক চুক্তি নিযুক্ত কর্মী রয়েছে, এদের অন্তত সম কাজে সম বেতনের ভিত্তিতে একটা সম্মানজনক বেতন, তাদের সামাজিক সুরক্ষা এবং অবসরের পরে একটা পেনশনের ব্যবস্থা যেন করেন। কারণ আমরা যারা স্থায়ী কর্মচারী বা পেনশনার, তারা তো কিছু অন্তত পাচ্ছি, কিন্তু এই যে একেবারে মানে যে 600 টাকা বেতনে যে পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর চাকরি করছে, ভাবুন, তার সম্মানজনক একটা বেতন পাওয়া, অন্তত ন্যূনতম মজুরি পাওয়া, এটা তো আমাদের এই ডিএ পাওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী দেখবেন, এটা আমরা প্রত্যাশা করি।